এই যে ঢাকায় আমরা বসবাস করি তার উন্নয়নের জন্য এবং এগুলো দেখভাল করার জন্য 56টি সংস্থা আছে। ভাবা যায় কত অসাধারণ সব সংস্থাগুলো তৈরি হয়ে আছে আগে থেকেই, কিন্তু তারপরেও ঢাকাকে বলা হয় বসবাসের অযোগ্য শহর। ঢাকায় বসবাস করা যায় না এমন আক্ষেপ, বৃষ্টি হলে জলাবদ্ধতা, নানান কারণে নানান দুর্ভোগে মানুষ থাকেন। তারপরেও ঢাকা ছাড়া মানুষের গতি নেই। কিন্তু কেন এই দুরবস্থা মানুষের এতগুলো সংস্থা থাকার পরও? বিশ্লেষকরা বলছেন যে এর কোনো সমন্বয় নেই, এবং এই যে উন্নয়ন কাজের সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতায় মানুষের ভোগান্তি দিনকে দিন বাড়াচ্ছে। আর গণতন্ত্রে আমাদের আলোচনার বিষয়েও উন্নয়নের কাজের সমন্বয়হীনতা। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি CSRM গণতন্ত্রে। আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার সঙ্গে রয়েছেন LGEDর সাবেক প্রধান প্রকৌশলী জনাব শহীদুল হাসান, আমার সঙ্গে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বুয়েটের অধ্যাপক জনাব ডক্টর শামসুল হক, আমার সঙ্গে রয়েছেন উন্নয়ন ও নগর বিশ্লেষক জনাব স্থপতি ইকবাল হাবিব, এবং আমার সঙ্গে যে কোনো সময় যুক্ত হবেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। আমি আলোচনা শুরু করতে চাই স্থপতি জনাব ইকবাল হাবিব, আপনাকে দিয়ে। এতগুলো সংস্থা আমাদের আছে, তারপরেও কেন ঢাকা দিনকে দিন বসবাসের জন্য এমন একটি করুণ অবস্থায় চলে যাচ্ছে? ধন্যবাদ। প্রথমে বলে রাখি, আসলে এতগুলো সংস্থা একদিনে তৈরি হয়নি। আমরা বিভিন্ন সময় প্রয়োজন পড়েছে এবং সেই প্রয়োজনটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখেছি, প্রশাসনিক কাঠামোর দিক থেকে বা জনকল্যাণের দিক থেকে, জনদুর্ভোগের দিক থেকে দেখিনি। ফলে একের পর এক সংগঠনের পর সংগঠন গড়ে তুলেছি। এর সঙ্গে আরেকটি জিনিস যুক্ত হয়েছে, ওয়াসার ড্রেনেজ ব্যবস্থা যেভাবে ওরা নিয়েছে, যে হঠাৎ করে দুর্যোগ হয়েছে, বিদেশ থেকে ভীষণ অ্যামাউন্ট অফ টাকা দান হিসেবে এসছে, এইড হিসেবে এসছে, সাহায্য হিসেবে এসছে, লোন হিসেবে এসছে। তখন বিভিন্ন সংস্থায় পরস্পরের সাথে মারামারি কাটাকাটি করে। তাদের মন্ত্রী যদি শক্তিশালী হয় তাহলে সে ফান্ডটা নিয়ে আরেকটা ডিভিশন খুলে বসে। কিন্তু একটা নগর সরকার ব্যবস্থা, একটা নগর ব্যবস্থাপনার যে একটা পরিকাঠামো তৈরি করে তারপরে সে কাজটা করা, সেই দিকে মনোনিবেশ কারোই ছিল না। এবং ছিল না বলেই আমরা ব্রিটিশ এবং তারপরে পাকিস্তান আমলের লেগেসিতে অনেকগুলো সংস্থাকে টেনে নিয়ে এসেছি, যেমন DIT কে টেনে নিয়ে এসেছি। কিন্তু যখন সিটি কর্পোরেশন শক্তিশালী করলাম তখন যা DIT দরকার নাই সেটা ভাবলাম না। আবার আইনও এমন ভাবে করা, পরস্পর বিরোধী আইন, অর্থাৎ প্রত্যেকের আইন দিয়ে বলা হয়েছে অন্যান্য আইনে যাই থাকুক না কেন এই আইন এর জন্য বলবৎ হবে। এর ফলে এই যে ডুপ্লিসিটি অ্যান্ড মাল্টিপ্লিসিটি, এর ফলে দায় মোচন হয়ে গেল। অর্থাৎ কোন একটা অপরাধ যদি হয়, ধরেন একটা গর্তের মধ্যে সায়েম পড়ে গেল, আপনি দেখবেন 10 জনকে আঙুল দেখাচ্ছে। এবং এই আগুনের ঘটনাটি যদি ধরেন যে নারায়ণগঞ্জে আগুন ধরলো মসজিদে, আপনি দেখবেন কেউ দায় নেবে না। কারণ এই সংস্থাগুলো তৈরির ক্ষেত্রে ওই যে হঠাৎ করে পকেট থেকে তৈরি হয়ে যাওয়া পুরো কাঠামোটাকে, পুরো ইকোসিস্টেমটাকে না দেখে, নগর ব্যবস্থাপনার আলোকে এবং জনদুর্ভোগের আলোকে না দেখে সহজীকরণে, প্রশাসনিক সহজীকরণের দৃষ্টিভঙ্গিতে দেখা, এর ফলে পরস্পর বিরোধিতা যেমনি করে হয়েছে, দায়িত্ব এমন ভাবে তৈরি হয়েছে যে কাউকে আপনি ধরতে পারবেন না। এর ফলে একটা জবাবদিহিতার সংস্কৃতিও তৈরি হয়েছে, এবং এই জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে জবাবদিহিতাহীনতার যে সংস্কৃতি তৈরি হলো, এর ফলে এই সংস্থাগুলো ধীরে ধীরে বাড়ল প্রকল্পের মুখিতায়। অর্থাৎ এই সমন্বয় করে একটা কাজ যদি করা যায়ও, তারা ভাবলো যে না, আমি তো আলাদা, ফলে একই বিষয়ে আমি আরেকটা প্রকল্প নেব। এবং সরকারের যে পরিকল্পনা কমিশন এবং সরকারের এই মন্ত্রণালয়গুলো একই হাতে 5টা সংস্থা, কিন্তু তাদেরকে এক করতে পারছে না। এবং এইখানে রাজনৈতিক সদিচ্ছা, দৃঢ়তা এবং অবশ্যই যে কথাটা বারবার বলছি, জবাবদিহিতার কার্যক্রম প্রতিষ্ঠা করা প্রশাসনিকভাবে, আর জন দুর্ভোগকে প্রাধান্য দিয়ে জনকল্যাণমুখী তার চিন্তা করা, এই জায়গাতে আমরা দীর্ঘদিন অবহেলা করেছি, এখনো করছি। রাজনৈতিক কারণে রাজুককে ব্যবহার করা যায়, রাজনৈতিক কারণে রাজুকের দিয়ে জমির ব্যবসা করানো যায়, কিন্তু রাজুককে দিয়ে এই যে পুরো রাজুক নিজের রিপোর্টে বলছে যে আমার 84% ভবন এই নগরী জুড়ে, এই নগর কিন্তু ঢাকা এটা না, মহানগরী ঢাকা মানে হলো নারায়ণগঞ্জ, সাভার সহ, তারপরে রানা প্লাজা থেকে শুরু করে হালের এই মসজিদ সহ পুরো অঞ্চলে 84% ভবনই অবৈধ। এটা যদি বলতে পারে কেউ, তাহলে সেই সংস্থার দরকারটা কি? কিন্তু সেই সংস্থাকে টেলে পুষে বড় করা হচ্ছে কেন? কারণ তাকে দিয়ে জমির ব্যবসা করানো যায়,
গরিবের জমি কম পয়সায় কিনে ডেভেলপ করে জনগণের পয়সা দিয়ে ডেভেলপ করে 5 লাখ টাকা কাঠা কিনে পরের দিন 50 লাখ টাকা কাঠায় বিক্রি করা যায়। তার মানে এই যে একটা ধনী তোষণ নীতিমালার মধ্যে দিয়ে এই সংস্থাগুলিকে পোষণ করা হয়েছে, এর জবাব কাউকে না কাউকে দিতে হবে। আজকে সমস্ত সমস্যার মূল এই সমন্বয়হীনতা, পরস্পর বিরোধিতা, পরস্পর বিরোধী প্রকল্প এবং সত্যিকার অর্থে জন দুর্ভোগকে প্রাধান্য না দিয়ে একটা জবাবদিহিতাহীন সংস্কৃতির আমরা বন্যা বইয়ে দিয়েছি এবং সেখানে প্রণোদিত হচ্ছে। যারা এগুলো ফেল করছে তাদেরকে প্রণোদনা দিচ্ছে, আর যারা অপরাধী হচ্ছে, যাদের কারণে মানুষের অবহেলাজনিত হত্যাকাণ্ড হচ্ছে, তাদের জন্য কিচ্ছুই করা হয় না। এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার, আবার যে কবার সেই মাথা। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব শহীদুল হক, জনাব শহীদুল হাসান, জবাবদিহিতার অভাব এবং গাফিলতি, এই দুটো বিষয়কে চিহ্নিত করেছেন স্থপতি ইকবাল হাবিব। আপনি কি মনে করেন? সেটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু মূল আমাদের গোড়ায় যেতে হবে। গোড়ায় হচ্ছে যে আমরা এখানে সুশাসনের অভাব, আর 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা বলি সেটা করি না, আর যেটা বলি যেটা করি সেটা বিশ্বাস করি না। অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডসেট আগে ঠিক করতে হবে যারা আমরা চালাই। তো এখন প্রতিটা সময় আমরা যখন কথা বলি, কথা বলার সময় খুব সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু কাজ করার সময় কিন্তু সেই সুন্দর কাজ বাস্তবে পরিলক্ষিত হয় না। একজন আর একজনের ঘাড়ে দোষ দেই। সমন্বয়টা হবে কি করে? সমন্বয়ের স্ট্রাকচারটা কোথায়? প্রতিটা ইউটিলিটি সার্ভিস ঢাকায় বলি বা দেশের যেখানেই বলি না কেন, যে যে বেসিক যে মৌলিক যে ইউটিলিটি পরিষেবাগুলো দেওয়ার জন্য যে সংস্থা রয়েছে, যেমন 26টা 27টা যেটাই হোক না কেন, প্রত্যেকটা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট সত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এদের তো কমন নিয়ন্ত্রণের কেউ নাই। এখন মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা বহুবার শুনে এসেছি। এখন মেট্রোপলিটন গভর্নমেন্টই হোক বা যেটাই হোক না কেন, একটা সিঙ্গেল পয়েন্টে যদি জবাবদিহিতামূলক ভাবে এই সমন্বয় না করা হয়, তাহলে আমরা যতই বলি না কেন এইভাবেই চলতে থাকবে। তো সেই জন্য আগে আমরা যারা নীতি নির্ধারক, তাদেরকে আগে মাইন্ডসেট করতে হবে যে আমরা সত্যিকার অর্থে জনগণের দুর্ভোগ কমানোর জন্য, জনগণের জন্য যেটা ভালো হয় সেই কাজটা আমরা করতে চাই। ফর্মুলা কিন্তু অভাব নাই। এখন ফর্মুলা আপনি যতই মুখে বলি না কেন, যদি বাস্তবে কাজ না করি, এখন যেমন ধরেন রাস্তা একজন করে চলে গেল, কিছুদিন পরে আর একজন ফোনের লাইনের জন্য লাইন কাটা শুরু করবো। আমরা মুখে বলতেছি না, কেউ করতে দেওয়া হবে না, কোনো অবস্থায় করা হবে না, আমরা সমন্বয় করে করবো, কিন্তু দেখা যাচ্ছে কি বাস্তবে এটা একই জিনিস হচ্ছে। তারপরে আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই যে ঢাকা শহরে 2.25 কোটি মানুষ বসবাস করে এবং এই যে যতগুলো কাজ এসব মানুষগুলোর জন্য করতে হয়, সেগুলো কি এক হাতে করা সম্ভব? এক প্রতিষ্ঠানের হাতে করা সম্ভব? না, এক প্রতিষ্ঠান হাতে অবশ্যই করা সম্ভব না, কিন্তু যে প্রতিষ্ঠান, প্রতিটা কাজেরই একটা পেশাদারিত্ব আছে এবং স্পেশালাইজেশন আছে। কাজগুলো যার যে কাজ সেটাই করবে। এই কাজগুলো যে সমন্বয়হীনতা যেটা হচ্ছে, এইখানে একটা সমন্বয়ের জন্য একটা মেকানিজম ডেভেলপ করতে হবে, যেটা সত্যিকার সমন্বয় হবে। ওয়ার্ল্ডে তো বিভিন্ন মডেল আছে, বড় বড় যে মহানগরী গুলো বিভিন্ন দেশে যেগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা তার যে কোনো একটা ভালো মডেলকে আমরা ফলো করতে পারি। যেমন মেট্রোপলিটন গভর্নমেন্ট বলতে আমরা যে কথাটা বোঝাতে চাচ্ছি, তার মানে হলো এই সমন্বয় একটা রাজনৈতিক নেতৃত্ব যার জনগণের আস্থা যার উপরে আছে, তার মাধ্যমে এটা হতে হবে। এখন সেইটার জন্য এটা কাঠামো ঠিক করতে হবে। এখন সেই কাঠামোটা আমরা তো আমাদের এখানে নতুন হুইল ইনভেন্ট করার কোনো দরকার নেই। আমরা যে কোনো একটা মেগা সিটি, এটা আমরা যদি গ্রেটার লন্ডনে দেখি, বা ইভেন দিল্লি যদি দেখি, ইভেন যদি আমি নিউ ইয়র্ক দেখি, ইভেন যদি টোকিও দেখি, আমি যে কোনো একটা মডেল কি হবে আমার কাছে নতুন করে করার দরকার নেই। তারা কিভাবে করতেছে আমরা সেটা অ্যাডপ্ট করে দিতে পারি না। আচ্ছা, জি, আমি আবারও আপনার কাছে আসব। আমি এবার একটু যেতে চাই অধ্যাপক ডক্টর শামসুল হকের কাছে। তাহলে এই যে সংস্থাগুলো গঠন করা হয়েছে, সে সবই করা হয়েছে মানুষের উপকার করার জন্য, এবং কাজ ভাগাভাগি করে দিলে কাজের চাপ কমে যাবে এবং কাজগুলো ভালোভাবে হবে, এটি হয়তো একটি দার্শনিক ভিত্তি এত সব প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। কিন্তু প্রতিষ্ঠানগুলো এক হতে পারছে না কেন? ধন্যবাদ। আমি বলবো স্বতন্ত্র অনেক অর্গানাইজেশন করা হয়েছে, ইকবাল হাবিবও চমৎকার ভাবে বলেছে, এখানে ওভারল্যাপিং রেসপন্সিবিলিটি দিয়ে করা হয়েছে এবং অ্যাপেক্স কোনো ইউনিটারি অথরিটি নাই।
শহীদুল হাসান সাহেব চমৎকার ভাবে বললেন যে আসলে একটা ক্যাপিটাল সিটির যে ডায়নামিক্সটা, এখানে ভেরি কমপ্লিকেটেড অনেক ইস্যু চলে আসে, একটার সাথে আরেকটা ডাইরেক্টলি ইন্টার রিলেটেড। আপনি কোন একটা সংস্থা সে যেটাকে সমাধান ভাবছে, আরেকটা সংস্থার কিন্তু এটা একটা সাংঘর্ষিক কারণ হয়। তো সেই কারণে সমন্বিত উন্নয়ন করতে গেলে একটা ইউনিটারি অথরিটি লাগে। এটার নাম অনেকে অনেকভাবে দিতে পারে, কিন্তু এই ইউনিটারি অথরিটিটা অ্যাপেক্স বডি থাকে, তার আন্ডারে প্রথমে হলো পিএনডি, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, তার আগে অবশ্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। উইদাউট রিসার্চ আমি কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারবো না। সো আমার আমার ভিত্তি থাকবে গবেষণা ভিত্তিক। ওই বিদেশি কনসালটেন্টদেরকে এনে বড় বড় পেমেন্ট দিয়ে তাদের ধ্যান ধারণা দিয়ে দিবে আর একটা কন্ট্রাক্টরকে দেখে আমি সমাধান দিব, এটা একটা উইশফুল থিঙ্কিং। সো আর&ডি, তারপর হলো পিএনডি, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। তাহলে ইউনিটারি অথরিটির আন্ডারে প্ল্যানিংটা থাকলো, ডেভেলপমেন্ট করতে গেলে হয়তো রেলের একটা সংস্থা থাকবে, নৌয়ের একটা সংস্থা থাকবে, রোডের একটা সংস্থা থাকবে, বিমানের একটা সংস্থা থাকবে, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা তারা কিন্তু সমন্বিত হবে, একজন আরেকজনের সাথে টক করবে। কিন্তু এখন যে বিমান নিয়ে আছে সে একটা এয়ারপোর্ট তৈরি করে, কিন্তু আমি কিভাবে যাব, বিদেশিরা কিভাবে যাবে যানজট ফ্রি একটা এয়ারপোর্টে, সেটা কিন্তু ভাবি না। আমার সামনে একটা রেলওয়ে স্টেশন আছে, বিমানবন্দর, তাকে যাত্রীরা কিভাবে সরাসরি বিমানবন্দরে ঢুকবে এইটাকে কিন্তু আমরা হ্যান্ডশেকটা করিয়ে দিই না। আমার একটা রাস্তা আছে, আমার একটা নৌপথ আছে, এই যে সমন্বিত করে পরিকল্পনা ভিত্তিক একটা উন্নয়ন, এখানে কিন্তু অবশ্যই একটা ইউনিটারি অথরিটি লাগবে। আমি আজকে কোনো একটা টিভিতে দেখছিলাম, সরকার চাচ্ছে নৌপথে আমাদের পার্শ্ববর্তী দেশ সেভেন সিস্টারের সাথে বাণিজ্য করার জন্য, ভেরি কস্ট ইফেক্টিভ, এবং অতীতেও কিন্তু সেটা হয়েছে। এখন আরম্ভ করতে গিয়ে গত 2 দিনের অভিজ্ঞতা হলো, ট্রায়াল দিতে গিয়ে 23টা ব্রিজ করা হয়েছে, প্রত্যেকটাই লো হাইটে, তার নিচ দিক দিয়ে কোনো বড় শিপ যেতে পারে না, সে বেশ কয়েকটা জায়গায় হোঁচট খেয়েছে। তার মানে কি, এই ব্রিজগুলি করার সময় কেউ না কেউ ফিতা কেটেছে, তখন বলেছে চমৎকার উন্নয়ন হয়েছে, কিন্তু আমার উন্নয়ন আরেকটাকে যে আমি নষ্ট করে দিলাম তার সম্ভাবনাটাকে, এখানেই কিন্তু ঘাটতি থেকে যায়। এই জন্য পুরো পৃথিবীতেই বলে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা, এটা শুধু যোগাযোগ বলুন, যোগাযোগের সাথে ইকবাল হাবিব বলেছে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আসবে, এখানে ড্রেনেজ ব্যবস্থা আসবে, সবকিছু মিলেই প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা ইন্টার রিলেশন আছে। সেই কারণেই আমি বলবো শহীদুল হাসান সাহেব যেইভাবে বললেন, আপনি টোকিওতে যান, ফিলিপিনে যান, আপনি আমেরিকাতে যান, দিল্লিতে যান, যারা যারা সাকসেসফুল হয়েছে, যাদেরকে আমরা রেফারেন্স হিসাবে ধরতে পারি মডেলগুলি, সেখানে কিন্তু ইউনিটারি অথরিটি কিন্তু আছে। টোকিওতে কিন্তু প্রায় 2 কোটি মাত্র মানুষ, কিন্তু তারা চালাচ্ছে সবকিছু একটা ইউনিটারি অথরিটি, এবং সে কিন্তু নির্বাচিত লোক জনগণের কাছে যেতে হবে। সুতরাং একটা গুড গভর্নেন্সের এবং ম্যান্ডেটের যে কাজগুলি করার কথা, সেই কমিটমেন্ট গুলি রাখার একটা তাগিদ হয়। আর এখানে হলো আমাকে 600টা বাস দেন, বাস দিয়ে কি করব সেটা জানি না, এবং আমাকে জবাবদিহিও করতে হবে না, খালি বাস দেন। 600টা কেনার পরে 1200টা বাস দেন, এবং এই 1200টা বাস কি হবে, কোথায় চলবে, কোথায় পাস করবে, কোনো খবর নাই। তো এই উন্নয়নের প্রতি ইকবাল হাবিব চমৎকার বলেছে, এখন সবাই হয়েছে প্রজেক্ট নির্ভর চিন্তা ভাবনা করছে, পরিকল্পনা নাই, রিসার্চ নাই, ডেভেলপমেন্ট নাই, এবং সরকারও কিন্তু জবাবদিহি করছে না। পলিটিক্যাল গভর্নমেন্টের একটা অসুবিধা হয়ে যাচ্ছে, আমি যেটা দেখি, এটা কিন্তু ধারাবাহিক সরকার, অনেক পরিপক্ক সরকার, কিন্তু ভাবে কিন্তু তা মনে হচ্ছে না। এখনো 3 মেয়াদে আসার পর কাউকে জবাবদিহি করছে না, দিক নির্দেশনা আসছে, তাহলে আর কতদিন দিক নির্দেশনা দেওয়ার পরে কাজটা হবে? এখানে পিএম এর দিক নির্দেশনা আছে, মন্ত্রণালয়ের দিক নির্দেশনা আছে, হাইকোর্টের দিক নির্দেশনা আছে, কিন্তু কিছুই কাজ করছে না। তো আমি বলবো এখানে সত্যিকার অর্থে গুড গভর্নেন্স, জবাবদিহিতা এগুলি নাই, এবং সর্বোপরি সমন্বয়ের কোন রকম এখানে ইনস্টিটিউশন নাই। পরিকল্পনা মন্ত্রণালয়ে রেলের প্রজেক্টও যায়, পরিকল্পনা মন্ত্রণালয়ে নৌপথের প্রজেক্ট যায়, তাহলে তারা কি 23টা ব্রিজ যখন হলো, পরিকল্পনাবিদ যদি থাকতো, ওরা তো জট পাকানোর উন্নয়ন করতো না, তারা দেখে দিত। কিন্তু নাম তো পরিকল্পনা মন্ত্রণালয়, কাজ তো পরিকল্পনা, খালি বাজেটটা দেখছে।
যে এই যে ইনস্টিটিউশনাল ইনক্যাপাসিটি গুলি আছে এগুলিকে রেখে যদি আমি বড় বড় স্বপ্ন দেখি তাহলে কিন্তু এই আহাজারির উন্নয়নই হবে, উন্নয়ন করব সেটার কোনো সিনার্জি তৈরি হবে না। জি, আমি আবার আপনার কাছে আসবো জনাব স্থপতি ইকবাল হাবিব। তাহলে এক উন্নয়ন দিয়ে আরেকটি উন্নয়নের সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সমন্বয়হীনতার এক দারুণ উদাহরণ এটি, কি বলবেন? সত্যিকার অর্থে আমি মনে করি এতক্ষণ ধরে শামসুল হক সাহেব যে বলছেন, প্রফেসর শামসুল হক স্যার, আমার কাছে মনে হয় এটাকে যদি আপনি একটু ভেঙে দেখেন তাহলে পরিষ্কার সমস্যা এবং সমাধান দুটোই পরিষ্কার, একদম স্বচ্ছ। সেটা হচ্ছে একীভূত বা কেন্দ্রীয় অভিভাবক একটা দরকার একটা নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে। নগর উন্নয়ন, আরবান নিজাম যেটাকে বলে, নগর উন্নয়ন দর্শন থেকে শুরু করে আরবানাইজেশন পর্যন্ত, দর্শন এক্সিকিউশন। এখানে মনে রাখতে হবে এই অভিভাবকের দায়িত্ব কিন্তু ওই দর্শনটাকে ধরে রাখা, প্ল্যানিং পর্যন্ত। এই প্ল্যানিং এর জন্য যদি রিসার্চ করা লাগে, উনি রিসার্চার যে অর্গানাইজেশন আছে তাকে দায়িত্ব দেবে। এই প্ল্যানিং এর পরে যে এক্সিকিউশন, সেটা যদি আর 5টা অর্গানাইজেশন লাগে তিনি এক্সিকিউশন করবেন। ফলে উনি সব করবেন তা কিন্তু বলা হচ্ছে না, এবং তা আসলে সম্ভব না। তবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে, পরিকল্পনা মাস্টার প্ল্যান করা থেকে শুরু করে, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য ইন্টারনেট, এই সমস্ত সুবিধাদি কিভাবে জনগণের দ্বার পর্যন্ত পৌঁছবে সেটা থেকে শুরু করে সমস্ত উন্নয়নের পরবর্তী ম্যানেজমেন্ট এন্ড মেইনটেনেন্স। বাংলাদেশে কি হয় জানেন, একটা ব্রিজ তৈরি করলো, তারপরে ওর ম্যানেজমেন্ট মেইনটেনেন্সের জন্য এটা তো প্রজেক্টে ধরা ছিল না, আবার প্রজেক্ট। এই যে মানে ঘোরার আগে গাড়ি জুড়ে দাও, একটা এক্সাম্পল, এটা এই জায়গাটা একটু ক্লিয়ার করলে বুঝবেন। এলজিডি একটা প্রকল্প করেছে, মগবাজার ফ্লাইওভার প্রকল্প। প্রকল্পটি এখনো ধুকে ধুকে মরছে, লাইট নাই, চুরি হয়ে গেছে, এই সেই, এবং ওখানে এখনো বৃষ্টির পানি ওই ব্রিজের উপরে আটকায়। কেন? কারণ এটা মেইনটেনেন্সের জন্য সিটি কর্পোরেশনে দেওয়ার চেষ্টা করছে। সিটি কর্পোরেশন আমি তো দেবো না, আমার মেইনটেনেন্স বাজেটই নেই। আপনি একটা ব্রিজ বানিয়ে দিয়ে আমার ঘাড়ে দিলে হবে? আমি কি কাকের বাসা বানিয়েছি যে আপনি কোকিল ডিম পাড়ে দিয়ে চলে যাবেন? এখন এই পুরো প্রক্রিয়ায় তাহলে আসলে কে কার? সবাই যে জনগণের, সবাই যে সরকারের, এটা ভুলে যায়। এবং এটা ভুলে যায় কারণ কেন্দ্রীয় অভিভাবক নাই, যার দায়িত্ব হবে পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন নিয়ন্ত্রণ। এবং তিনি কেন এটা করবেন? কারণ জনগণের প্রতিনিধি তিনি, সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন, প্রত্যেকটা কাউন্সিলে নির্বাচিত হয়েছে, এবং উনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে পারবেন। কি? ইকুইটি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোনমি, অর্থনৈতিক এই যে লুটপাট সেটাও নিয়ন্ত্রণ করতে পারবেন। এনভায়রনমেন্টাল পুরো বিষয় ইকোসিস্টেমে এনভায়রনমেন্টাল একটাকে নষ্ট করছে কিনা সেটাও দেখতে পাবেন। এবং ইকুইটি সকলের জন্য, ধনীর জন্য হবে, দরিদ্রের জন্য হবে, ধনীর জন্য হবে, মধ্যবিত্তের জন্য হবে, উচ্চবিত্তের জন্য হবে। এই যে কাজ, এটি শুধুমাত্র নির্বাচিত যারা, যেমন সিটি কর্পোরেশন, তাদের মাধ্যমে যদি এই উন্নয়ন প্রণয়ন এবং নিয়ন্ত্রণ এটা যদি থাকে, আর রিসার্চ এবং এক্সিকিউশন অনেক সংস্থা থাকতে পারে, তার মানে তারা কোনো কাজ এই সংস্থার অধীনস্থ পরিকল্পনার বাইরে গিয়ে করতে পারবেন না। দেখেন, একটা জায়গায় নিয়ন্ত্রণ করলে পুরো বিষয়টা হয়ে যায়। আমরা এই নিয়ন্ত্রণ সরকারিভাবে ছেড়ে দিয়েছি প্ল্যানিং কমিশনের কাছে। প্ল্যানিং কমিশন সারা দেশে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি একা করতে যায়, আপনাদের প্রশ্ন তখন তার বেলা ভ্যালিড হয়, উনি কি সকল কিছু একা পারবেন? পারবেন না। তাহলে সিটি কর্পোরেশন গুলো যেটাকে স্থানীয় সরকার বলছি, নাম দিচ্ছে স্থানীয় সরকার, তাই যদি হয় তবে তারাই স্থানীয়ভাবে এটা নিয়ন্ত্রণ করবেন, আর কালেকটিভলি আরেক কেন্দ্রীয় অভিভাবক প্ল্যানিং কমিশন ওই অনুযায়ী পুরোটা হয়েছে কিনা। এই যে 100 বছরের বদ্বীপ পরিকল্পনা করলাম, এটা কে করবে? এটা যদি ওইভাবে করে রেফারেল সিস্টেমে না হয়, পরস্পর যুক্ততায় না হয়, তবে কিন্তু হবে না। এবং এটি বোঝে না এমন কোনো মানুষ এখন আর নাই। মুশকিল হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে, কবে, কখন, কিভাবে। জি, আমি একটু জনাব স্থপতি শহীদুল হাসানের কাছে যেতে চাই। জি, মগবাজার ফ্লাইওভারটি এখন ধুকে ধুকে মরছে, কি বলবেন আপনি? এটা ধুকে ধুকে মরাটা বিষয়টা হচ্ছে যে একটা ইনফ্রাস্ট্রাকচার করা হলে তার তো একজনের মেইনটেনেন্স করবে। কনসেপচুয়ালি সিটির ভেতরে যে কাজগুলা, এগুলোর মালিক ওনার হচ্ছে সিটি গভর্নমেন্ট, দ্যাট মিনস সিটি কর্পোরেশন। এখন অরিজিনালি যে প্রজেক্টটা ফর্মুলেশন হয়েছিল, তো যেমন এটার এলজিডি যেমন প্রথমটা করেছিল ফিল্ড অফ ফ্লাইওভার, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। এখন এইটার মূল পরিকল্পনা হচ্ছে যেটা উন্নয়ন বাজেটে বৈদেশিক সহায়তায়
এই কাজগুলো করে দেওয়া যাবে, কারণ এই ধরনের বড় ইনফ্রাস্ট্রাকচার করার মতো ক্যাপাসিটি সিটি কর্পোরেশনের ডেভেলপ করেন এই বিবেচনায় এলজিডি কে দেওয়া হয়েছে। এখন সিটি কর্পোরেশনকে এটা হ্যান্ড ওভার করে দেওয়ার পরে সিটি কর্পোরেশন এটা মেনটেন করার দায়িত্ব। এখন সেখানে মেনটেন সে করতেছে না, তার টাকা নাই বলতেছে। এখন টাকা যদি না থাকে তাহলে প্রথমেই বাধা দেওয়া উচিত ছিল যে আপনারা এটা করেন না, আমার টাকা খোলাবে না, আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না, সেটা কিন্তু বলেনি। এখন ন্যাচারালি এটা মেইনটেনেন্স তো আসলে যেমন বাজেটও লাগার কথা না, এটা তো সদিচ্ছার ব্যাপার, সদিচ্ছার ব্যাপার। এখন সেই সদিচ্ছা থাকলে এটা যদি নিয়মিত একটা লাইট পাল্টানো, স্ট্রিট লাইট এটা স্ট্রিট লাইট তো ঢাকা শহরে পাল্টানোর দায়িত্ব সিটি কর্পোরেশনের, সেটার জন্য তো জনগণের হোল্ডিং ট্যাক্স দেওয়া হচ্ছে। এখন ঝাড়ু দেওয়ার দায়িত্ব পানি, ওখানে যে পানির যে সারফেসে যে ড্রেন, এটা তো দায়িত্ব নিতে পারে। এটা তো বাজেট একটা ফ্লাইওভারের মেইনটেনেন্স তো বাজেট তো রাস্তার ঝাড়ু দেওয়ার, রাস্তা লাইটের মতো, রাস্তার সাইডে ড্রেন ক্লিন করার মতো ব্যাপার। এখানে তো বড় ধরনের বাজেটের ব্যাপার না, এটা হচ্ছে সদিচ্ছার ব্যাপার আমি মনে করি। আর এবং এটা একটা বাস্তবতা, এটা ঠিক মতো করা হচ্ছে না, এটাও করা হচ্ছে না, এবং ঠিক একইভাবে খিলগাটাও করা হচ্ছে না, দুটোই দায়িত্ব আছে, এটা হলো বাস্তবতা। এখন যদি মানে বাজেটের দোহাই দেই, এটা তো ভিন্ন জিনিস। হ্যাঁ, এবং বৃষ্টি হলে সাধারণত রাস্তায় জলাবদ্ধতা হয় আমরা দেখেছি, কিন্তু ফ্লাইওভারের উপরেও জলাবদ্ধতা, লোকজন মজা করে বলে দোতলা নদী। এটা হবেই, কারণ এটা বাস্তবতা হচ্ছে যে ওটার যে ড্রেন পাইপ গুলো আছে, প্রতিটা বৃষ্টি বাদল হলেই তো ওখানে আপনার ময়লা জমে যাচ্ছে। এখন এটা তো সবসময় রেগুলার পরিষ্কার করতে হবে, এবং পরিষ্কার করতে হবে সেটার জন্য অ্যাসাইন্ড লোক থাকতে হবে। এখন সেটা যদি না করে তাহলে আপনি হবে কি করে? আমার মনে হয় আমি আর কি অ্যাড করতে চাচ্ছেন। আমি আপনার কাছে আসব, তার আগে যে আমি জনাব স্থপতি ইকবাল হাবিবের কাছে যাচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জনাব জিল্লুর রহমান, তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি জনাব স্থপতি ইকবাল হাবিব, বলুন আপনি। আসলে এই উদাহরণটা একটা ভালো উদাহরণ। এই যে শহীদুল হাসান সাহেব বললেন যে আসলে উনি তো গার্ডিয়ান, ওনাকে তো জিজ্ঞেস করা উচিত ছিল, বা উনি আগে বাধা দেওয়া উচিত ছিল। আমরা এই কথাটাই বলছি যে কোনো উন্নয়ন করার সময় সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করা নেওয়া উচিত ছিল যে পরবর্তী মেইনটেনেন্স করার সক্ষমতা তার আছে কিনা। ইতিমধ্যে 97 কোটি টাকার বাজেট দিয়েছে মগবাজার ফ্লাইওভারের এই পুরো মেইনটেনেন্স করার জন্য। ডু ইউ নো ওয়াই? কারণ ওটা হস্তান্তরের পথের মধ্যে বাতিগুলি সব চুরি হয়ে গেছে, তার চুরি হয়ে গেছে। এখন তারা 97 কোটি টাকা না পেলে এটা করবে না, এবং স্বাভাবিকভাবে সদিচ্ছা থাকলেও টাকা দরকার। সরকার বলছে তোমার বাজেটের মধ্যে যে করো, ওর আগের বাজেটই টাইট অবস্থা, উনি করবে কি করে? আর আরেকটি উদাহরণ দিলে বুঝবেন, এই নগরীতে প্রথম ফ্লাইওভার করলেন সড়ক ও জনপথ, আমাদের মহাখালী ফ্লাইওভার। দেখেন আমাদের সক্ষমতা তৈরি হলো, বিদেশিরা জাপানিরা আসলো, আমরা বুঝলাম এভাবে করতে হয়। পরের ফ্লাইওভারটা আর ওরা করলেন না, করলেন এলজিডি। তারপরে ফ্লাইওভারটা করলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তারপরে ফ্লাইওভার করলেন আর্মি। এই যে আপনার সক্ষমতাটা কেউ কাজে লাগাতে পারলাম না, এবং যার যখন খুশি হয়েছে এই কাকের বাসায় ডিম পেড়ে যাচ্ছে, তখন তো সিটি কর্পোরেশন বলবে আমি ডিম পালার দায়িত্বটা আমি কাউয়া নেই। জি, এইটা হতো মূল প্রবলেম। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু জনাব মেজর জিল্লুর রহমানের কাছে যেতে চাই। তাহলে কি অব্যবস্থাপনাই শেষমেশ আমাদের জন্য বড় একটি সংকট হয়ে উঠছে? আমরা এটা নিয়ে আগে আলোচনা করেছি, হাবিব ভাই খুব সোচ্চার ছিলেন যে আমাদের অব্যবস্থাপনা এবং অপরিকল্পনার কথা, যে আমাদের যে সক্ষমতা তৈরির কথা বলেন হাবিব ভাই, এইটার বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলেন। উনি আজকে যেটা বলছেন, উনি একসময় বলেছিলেন যে আমাদের কয়েকটা সংস্থার ভিতরে এখানে প্রতিযোগিতা, কে কত বেশি ফ্লাইওভার তৈরি করতে পারবে, ওর ভিতরে কি মধু আছে এটা আমরা সঠিক জানি না। এটা হাবিব ভাই, তারপর মুবাশশির ভাই, এনারা খুবই সোচ্চার ছিলেন এই ব্যাপার নিয়ে। এলজিডি সেও দৌড়ায় আসে ফ্লাইওভার করার জন্য, রাজুক সেও চলে আসে ফ্লাইওভার করার জন্য। মানে এর মধ্যে অনেক মধু কোথায় যেন রয়েছে। প্রাথমিক পর্যায়ে আমাদের পতিত যশা আর্কিটেক্ট হাবিব ভাই যেটা বললেন, যে আমার পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে যদি আমার মেইনটেনেন্সের বিষয়টা যদি সেখানে ইনকর্পোরেট না করা হয়, পরবর্তীতে সেই নগরায়নের যে বিষয়টা, এবং আমরা নগর পিতা তৈরি করার জন্য এবং আদর্শিক নগর করার জন্য হাবিব অনেক কাজ করেছে। ওনারা একটা কমিটি করেছিলেন 2018 সালে, মনে হয় যে আপনারা ওই আইনটা পাশও করেছিলেন। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আপনাকে একটু থামাতে হচ্ছে, আমাকে একটা বিরতি নিতে হবে, আজানের সময় হয়েছে। আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছেই ফিরবো। আপনারা সুপ্রিয় দর্শক যারা আছেন আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমি কথা বলছিলাম মেজর জিল্লুর রহমানের সঙ্গে। আপনার কথার মাঝখানে তখন থামাতে হয়েছিল, আমি আপনার কাছেই আসছি। আরও একটি বিষয় প্রসঙ্গ আপনাকে জুড়ে দিই, সেটি হলো যে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু তার পয় নিষ্কাশন ব্যবস্থা তেমন উন্নত নয়। কি বলবেন? হ্যাঁ, নিষ্কাশনের ব্যাপারটা এটাই আছে যে এখানে এই নগরবিদ যারা আছেন এখানে অনেকে এই বিষয়ের উপরে অত্যন্ত প্রাজ্ঞ সজ্জন। আর চিটাগং এর যে বিষয়টা সেটা শুধু চিটাগং না, বাংলাদেশের বড় সব সিটিতে এই সমস্যাগুলো রয়েছে, যেখানে যে ডিটেইল পরিকল্পনা করা এবং যে বিষয়ে যে এক্সপার্ট তাদের কাছ থেকে মতামত না নিয়ে, তাদের সাথে পরামর্শ না করে তড়িঘড়ি করে একটা কাজ করার প্রবণতা আমাদের সবার ভিতরে কেন জানি আমরা বেশ কিছুদিন না, এটা যে কোনো বড় কাজের আগে আমরা দেখতে পাচ্ছি যে একজন নগর বিদ যিনি যে নগরায়নের জন্য যে সমস্ত বিষয় খুঁটিনাটি জানেন, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি যুদ্ধক্ষেত্রে ভালো যুদ্ধ করতে পারি, কিন্তু একটা নগর কিভাবে সৃষ্টি করতে হবে, আমি কি চাই, সেই নগরের ভিতরে গ্রিন কতটুকু চাই, সেখানে কতটুকু কত পার্সেন্ট জনবসতি থাকবে, কতটুকু অ্যামিনিটিজ অ্যান্ড ফ্যাসিলিটিস থাকবে, কত পার্সেন্ট রাস্তা থাকবে, এগুলো হাবিব ভাইদের মতো যারা এক্সপার্ট আছে ওনারা জানেন। এই বিষয়গুলা নিয়ে এত নিকট অতীতে আমরা দেখেছি যে ওনারা অনেক পরিশ্রম করে ড্যাপ করেছিলেন ডিটেইল এরিয়া প্ল্যান, তারপর ট্রান্সপোর্ট সিস্টেমটা এর সাথে সবকিছুই জড়িত রয়েছে। দেখেন, নিষ্কাশনটা শুধু একটার বিষয় না, যে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে জড়িত রয়েছে, এখানে স্টাফদের কর্মদক্ষতা এবং তাদের প্রশিক্ষণের ব্যাপার রয়েছে, এবং সিটি ডুয়েলার জি কোন জায়গায় দিতে পারি এবং কোন অস্টেজটা আমরা কোথায় ফেলতে পারি যাতে ড্রেনেজ সিস্টেমটা কোথাও ব্লকেজ না হয়, এই বিষয়গুলা যখন আমরা পরিকল্পনা করি, দেখেন আমরা একটা ইমারত খাড়া করার জন্য, একটা স্থাপনা খাড়া করার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু সেটা যে হয় না। জি, আমি আপনার কথা সূত্র ধরে একটু যারা অধ্যাপক ডক্টর শামসুল হকের কাছে যেতে চাই, যে স্থাপনা তৈরি করা হচ্ছে, অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ এবং তার আগে পিছিয়ে অনেক কিছুই ভাবনা চিন্তা করা হচ্ছে না। কি বলবেন? আসলে আমাদের আজকে নগরীর যা অবস্থা, আমি জানি না এটা কিভাবে সমাধান হবে। এটা এত বেশি জট লেগে গেছে, এবং এই জটগুলি আসছে কিন্তু এই রেগুলেটরি অথরিটিগুলি কি অদক্ষতা এবং তাদের দায়বদ্ধভাবে কাজ না করার জন্য। আমি বলবো আমাদের ট্রান্সপোর্টেশনে বলেন এবং ভূমি ব্যবহার বলেন, এই দুটা নিয়ে কিন্তু একটা নগরের ডায়নামিক্সটা তৈরি হয়, এবং এই ডায়নামিক্সটা তো কমপ্লিকেটেড। এই কারণে ইভেন পাশের দেশে যান, কলকাতাতেই দেখেন, দেখবেন যে ওইখানে ইউডিএ করা হচ্ছে, আরবান ডেভেলপমেন্ট অথরিটি। কেন? এখানে স্পেশালাইজড লোক থাকবে এই জায়গায়, যাদের জ্ঞান আরবান ডায়নামিক্স, অর্থাৎ প্রতিদিন এক জায়গায় কিন্তু শহরের অবস্থান থাকে না, দিন দিন ফ্ল্যাট বাড়ছে, ভূমির ঘনত্ব বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, তাহলে এই যে মানুষ চলে আসছে, তার চাহিদা বাড়ছে, তাহলে আমার পরিকল্পনাটা প্রতিনিয়তে কাউকে না কাউকে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে। আমাদের দেশে যেমন আমরা টক শো করি, পেপারে লেখালেখি হয়, তারপরে রিয়েক্টিভ ম্যানেজমেন্টে যাই, রিয়েক্টিভ উন্নয়নে যাই, পৃথিবীর এই দর্শনটা কিন্তু এখন আর নাই। এটা একটা পেশাদারি কাজ, কি করতে হবে বেলজিয়ারে দাঁড়িয়ে 50 বছরের সিনারিও কিন্তু আমি ডেলিমিয়েট করে সেইভাবে ধাপে ধাপে আয়োজন করতে পারি। কিন্তু সামহাউ এই যে বললাম, যে দূরদর্শিতা তো সহজ ব্যাপার নয়। এই দূরদর্শিতা কি প্রতিষ্ঠান দেখাবে, নাকি যারা এর ভেতরে আছেন তারা দেখাবে? রিসার্চ এন্ড অ্যানালাইসিস অবশ্যই ডেভেলপমেন্ট উইং আপনি 50 ইয়ার্সের একটা প্ল্যানও তুলে ধরেছিলেন সেখানে, যে একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং এই সিটি কর্পোরেশন আন্ডারে থাকা উচিত। আচ্ছা, জি, জনাব অধ্যাপক ডক্টর শামসুল হক, দূরদর্শিতা কার দূরদর্শিতা আমরা কাজে লাগাবো? আপনি বলছেন যে অনেকের দক্ষতা নেই। না, এই যে প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু কাজ করবে সিস্টেম ড্রিভেন। এখন যেমন ডেভেলপমেন্ট ড্রিভেন হয়ে গেছে, প্রত্যেকেই, সরকারও কেন জানি চাচ্ছে যে ডেভেলপমেন্ট হোক,
কিন্তু অন্যান্য দেশে টেকসই উন্নয়নের জন্য সিস্টেম ড্রিভেন প্ল্যানিং, আমি যেটা আগে বললাম, রিসার্চ ডেভেলপমেন্ট, প্ল্যানিং ডেভেলপমেন্ট, দেন কনস্ট্রাকশনটা হলো খুব একটা গৌণ জিনিস, এটা মুখ্য জিনিস না। মুখ্য জিনিস হলো আমি কিভাবে প্ল্যান করলে ম্যাক্সিমাম ইউটিলিটি দিতে পারবো এবং এটা দেশীয় হবে। তারপরে হলো এটাকে আমি যদি টেকসই ভাবে ইউটিলিটি পেতে চাই তাহলে অপারেশন এন্ড মেইনটেনেন্স, যেটা আমাদের দেশে সম্পূর্ণভাবে নেগলেক্টেড। তো এই যে প্রতিষ্ঠানগুলি আছে, নামই তো হলো পেশাদারি প্রতিষ্ঠান, সেখানে লোকগুলিকে রিক্রুট করবে তো যাদের এই ধ্যান জ্ঞান আছে, তাদের জন্য এটা কিন্তু জটিল না, তারা এই লাইনের স্পেশালাইজ। এটা হলো এরা অফ স্পেশালাইজেশন, সব জায়গায় হলো স্পেশালাইজ লোককে নিয়ে আসলে সে জানে কোন দেশ কি করছে, আমার কি করা উচিত, সে পেশাদারি কাজটা করবে। কিন্তু সরকারের এমন ভাবে উন্নয়ন, আমার হাতে সময় খুব কম, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। আমি এই বিষয়টি জনাব স্থপতি শহীদুল হাসানের কাছে যেতে চাই। জনাব শহীদুল হাসান, তাহলে যারা পেশাজীবী, পেশাদার হিসেবে দক্ষ, তাদের কাছ থেকে আমরা দূরদর্শিতা নেব, নাকি কোনো প্রতিষ্ঠানের একটা দূরদর্শী পরিকল্পনা থাকবে যা বাস্তবায়ন করার জন্য আমরা লোক নেব? পেশাদারিত্ব সম্পূর্ণ লোকের কাছ থেকে তো আমাদের প্রস্তাব নিতে হবে, পরিকল্পনা নিতে হবে, কিন্তু সেটা তো পেশাদার যে ব্যক্তি, সে ব্যক্তিকে তো কাজ করাতে গেলে প্রতিষ্ঠান লাগে। বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠানের অভাব নাই। যেমন একটু আগে যে আমাদের আরবান যে মানে ডেভেলপমেন্টের যে সমস্যা নিয়ে, ড্রেনেজ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল, এখানেও কিন্তু এটার সমন্বয় করার জন্য সরকারের একটা আরবান ডেভেলপমেন্টের ডাইরেক্টরেট আছে, কিন্তু সেই ডিরেক্টরের কি কাজ কি করে জানে না, ডিপার্টমেন্ট সম্বন্ধে লোক জানে না, কিন্তু তার কিন্তু সারা দেশের যে নগরায়ন হচ্ছে এটার ব্যাপারে খবরদারি করার কথা এবং সেখানে দেখভাল করার কথা। এখন এখানে তো একটা ভবিষ্যতে আমি একটা মহা সমস্যা দেখতে পাচ্ছি, কারণ শুধু ঢাকা নিয়ে চিন্তা করলে হবে না, সারা দেশকে নিয়ে চিন্তা করতে হবে। এখন প্রতিটা জেলা, প্রতিটা উপজেলা, ইভেন প্রতিটা হাট বাজারে মানে দৈনিক মাল্টি স্টোরি বিল্ডিং উঠে যাচ্ছে। সেখানে তার পয় নিষ্কাশন কি হবে, তার বর্জ্য ব্যবস্থাপনা কি হবে, তার ভূমি ব্যবহার কি হবে, রাস্তা কি হবে, তারপরে তার বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সমস্ত কিছু কিন্তু কেউ সেরকম কোনো অথরিটি নাই। পৌরসভা, শহরে পৌরসভা দেখতেছে, উপজেলাতে পৌরসভা নাই। এখানে কোনো রেগুলেটরি অথরিটি যাদের ক্যাপাসিটি আছে, কম্পিটেন্স আছে, সেই ধরনের ম্যান পাওয়ারই তো নাই। এখন কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আপনি, আমি তো গ্রামে গঞ্জে ঘোরা মানুষ, যেমন আজকে যদিও আমি রিটায়ার করছি 12 বছর আগে, কিন্তু আমি কিছু সমাজ কল্যাণ সংস্থার সাথে যুক্ত থাকার কারণে আজকে আমি কুমিল্লা গিয়েছিলাম। ওতে যাওয়ার পরে দেখলাম যে ব্যাপক অবকাঠামো হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলা যে সমস্যাগুলো সৃষ্টি করতেছে, এটা যদি আমরা এখন থেকে সেই পরিকল্পনা, যে কাজের পরিকল্পনাটা এবং শক্ত হবে, তার ভিত্তিও শক্ত হবে, সেই পরিকল্পনায় যদি সবগুলো প্যারামিটার যদি না নিয়ে আসে, তার মানে পেশাদার যা ব্যক্তি তারাই কাজটা করবে, তার জন্য প্রতিষ্ঠান লাগবে। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব স্থপতি ইকবাল হাবিবের কাছে যাচ্ছি যে এই সরকারের একটি নির্বাচনের আগে তাদের স্লোগান ছিল যে গ্রামে এই সরকার শহরের সুবিধা নিয়ে যেতে চায়, সুবিধার সঙ্গে অবকাঠামো জড়িয়ে আছে। আমাদেরকে স্থপতি শহীদুল হাসান বলছেন যে গ্রামের উন্নয়নের জন্য তেমন কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই। কি দাঁড়াচ্ছে তাহলে বিষয়টি? আমি একটা বিষয় উত্থাপন করি, তাহলে মনে হয় আজকের আলোচনাটা একটা একেবারে চেরি অন দ্য কেক হতে পারে। আমাদের এখন পর্যন্ত প্ল্যানিং কমিশন এবং আইএমইডির মাধ্যমে আমরা অর্থায়ন এবং তার যথার্থতার নিশ্চয়তা, তার একমাত্র নিয়ন্ত্রণ, ওই কাজের নিয়ন্ত্রণের কাজটা করি। কিন্তু আসলে যেই কাজ নিয়ন্ত্রণটা করা দরকার ছিল নীতি নির্ধারণের দিক থেকে, জনমুখিতা, উপযোগিতা এবং অন্তর্ভুক্তিতা এবং সাম্যতা, এই চারটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দেখার জন্য কেউ নেই এটা জনমুখী কিনা, এটা কি আসলে উপযোগী কিনা, এবং এটার অন্তর্ভুক্তিতে আছে কিনা, পাবলিক হিয়ারিং হয়েছে কিনা, পাবলিকের সাথে তার অন্তর্ভুক্তিতে রয়েছে কিনা, ইনক্লুসিভনেস আছে কিনা। সাস্টেনেবলের কথা বারবার শান্তনুক সাহেব বলছেন, আমরা শুনছি না। আর হলো সাম্যতার ভিত্তিতে এই অর্থ বরাদ্দ, উন্নয়ন বরাদ্দ করা, এটা যতক্ষণ না হবে এবং এই সঙ্গে জবাবদিহিতা, স্বচ্ছতা, এটা সবাই মুখস্থ। এর মানে হলো প্রণোদনা এবং শাস্তি, দুষ্টের দমন, শিষ্টের লালন। আপনি দিনের পর দিন যারা এই অপরাধগুলো করছে তাদেরকে আপনি তোষণ করবেন অথবা তাকে ট্রান্সফার করে এখান থেকে ওখানে সরিয়ে রাখবেন, কিন্তু শাস্তির বিধান করবেন না, জবাবদিহিতা আনবেন না। তারপরে যে অবস্থা তৈরি করছে, এই দুরবস্থা এখন
মূল নগর থেকে শুরু করে প্রান্তিক নগরগুলিতে যাচ্ছে, সেখান থেকে গ্রামে যাবে। আমার শহর আমার গ্রাম কনসেপ্টে এখন আমরা গ্রামও শেষ করার জন্য মুখিয়ে পড়েছি, এবং এর সকল কিছুর গোড়া হচ্ছে প্রকল্প প্রকল্প আর প্রকল্প, দর্শনহীন প্রকল্প, আত্মঘাতী সিদ্ধান্ত। জি, এরই সঙ্গে আজকের মতো শেষ করতে হচ্ছে। CSRM জনতন্ত্র গণতন্ত্র আমাদের সঙ্গে থাকায় আমন্ত্রিত অতিথিদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখায়। সমসাময়িক বিষয়ের বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।